সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ড ইউনূস নূরজাহানের গ্রেফতার বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না, সাকিব আল হাসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার 4 সহযোগী গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, থাকবে টানা 9 দিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আরও 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ক্ষমতায় এসে 7 শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হরমুজ পাড়ি দিতে ইরানের নতুন নিয়ম, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রস্তাবের কী জবাব দেওয়া হয়েছে জানাল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হম ও হমের উপসর্গে দেশে 3 শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শনিবার রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে সিপিবি হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। তিনি শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনূস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনূস সরকারের অবহেলায় আজ শিশুদের প্রাণ দিতে হচ্ছে। সিপিবি হাতিরঝিল শাখার নেতা মাস্তান শের শাহাদাতের সভাপতিতে ও সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, জহিউল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরেন্দ্রনাথ মণ্ডল, ছাত্রনেতা প্রিজম ফকির। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়ারলেস গেটে গিয়ে শেষ হয়। এদিকে একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না, সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি সিম্পলি সাইদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না, এরকম একটা অবস্থা। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা। সাক্ষাৎকারে আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি, তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে সাকিব বলেন, আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই। খেলোয়াড়ি জীবনেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালি ছিলাম। এদিকে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, থাকবে টানা 9 দিন। বাংলাদেশের দিকে ঢেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। আজ মঙ্গলবার অথবা কাল বুধবার থেকে উত্তর দিক থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি। বিডব্লিউওটি জানিয়েছে, এ বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী 12 মে থেকে 20 মে পর্যন্ত বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে, তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় এই বৃষ্টিবলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে দেব, সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার 4 সহযোগী গ্রেপ্তার। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনের 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার 12 এপ্রিল দিবাগত রাত 1:15টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ আক্কাশ আলী। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ ফালান মিয়া 42, মোহাম্মদ রুবেল 42, মোহাম্মদ সুমন 36 ও মোহাম্মদ লিটন মিয়া 38। এডিসি আক্কাশ আলী জানান, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনকে 1 নম্বর আসামি করে ও অজ্ঞাত 7-8 জনকে আসামি করে শেরেবাংলানগর থানায় একটি মামলা দায়ের করে ওই প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ইনচার্জ। এই ঘটনায় মঈনের সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব 2 ও র্যাব 4। পরে ওই 4 আসামিকে আমাদের থানায় হস্তান্তর করে র্যাব। এই ঘটনায় মূল আসামি মঈনুদ্দিনকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। এর আগে 11 এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় সাবেক যুবদল নেতা মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত 10 এপ্রিল সকালে শেরেবাংলানগর থানাধীন শ্যামলী 3 নম্বর রোডে আমার বাসার সামনে এসে দরজা খুলতে বলে। আমার স্ত্রী দরজা খুলে দিলে আসামি মঈন আমার স্ত্রীকে বলে যে চাঁদা বাবদ এখনই তাদেরকে 5 লাখ টাকা প্রদান করতে হবে। টাকা না দিলে আমাকে সহ আমার স্ত্রীর বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করার হুমকি দেয়। আমার স্ত্রী আসামিদের চাহিত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উচ্ছৃঙ্খল আচরণ করা সহ চিল্লাচিল্লি শুরু করে। এ সময় আমি আসামিদের উপস্থিতি টের পেয়ে বাসার অন্য একটি রুমে অবস্থান করি ও পরিস্থিতির অবনতি আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত আমার ছোট ভাই মোহাম্মদ মনির তালুকদার 35কে দ্রুত বাসায় আসার জন্য ফোন করি। পরবর্তীতে আমার ভাই বাসায় পৌঁছালে আসামি মঈন সহ অজ্ঞাতনামা 7-8 জন আসামিরা ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকে। এক পর্যায়ে তারা প্রায় 50 থেকে 60 জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। এজাহারে তিনি আরও উল্লেখ করেন, এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে উদ্দেশ্য করে বলে, কামরুলের 2 গালে জুতা মারো এবং কামরুলের পিঠের চামড়া তুলে নেব মর্মে হুমকিসূচক স্লোগান দিতে থাকে। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মেডিকেলের এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, যার ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। উক্ত ঘটনার বিষয়ে আমি শেরেবাংলানগর থানা পুলিশকে সংবাদ দিলে শেরেবাংলানগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরও জানিয়ে দেব, আরও 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আপাতত তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার 12 মে বিচারপতি KLM জাহিদ সরোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে আদালত এই আদেশ দেন। গত 8 মার্চ বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে 4 মামলায় জামিন দেন। পরে 11 মার্চ দুদকের মামলায়ও জামিন পান। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে নিম্ন আদালতে আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ সেই 2 মামলায় তিনি জামিন পেলেন। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও 4টি মামলা হয়। একটি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত 27 আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিনের মামলা। 25 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।
একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা। এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও একটি মামলা করেছে। এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ফাইরুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর ৩ বার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন। এদিকে নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু। বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন ৪০ নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১২ মে সকাল ৮:৩০টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে। তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন তার বাড়ির সামনে নির্মাণাধীন একটি মসজিদে মোটরের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন ৪০ নামের এক যুবদল নেতা মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১২ মে সকাল ৮:৩০টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে। তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন তার বাড়ির সামনে নির্মাণাধীন একটি মসজিদে মোটরের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাখাল বিশ্বাস অপূর্ব শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনাম জানান, এ বিষয়ে শাহীনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আরও জানিয়ে দেব, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেপ্তার। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় টানা জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আজ সোমবার রাত 9:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্র জানায়, সকাল 10:30টার দিকে ছেলে ও আইনজীবীকে নিয়ে ইডির দপ্তরে হাজির হন সুজিত বসু। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। এরপরেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। শারীরিক পরীক্ষার পর আজ সোমবার তাকে ইডির বিশেষ আদালতে তোলার কথা রয়েছে। কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতা দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপপৌরপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে আগেই তার বাসভবন, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে চলতি বছরের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে ভোট পর্ব চলাকালীন একাধিকবার হাজিরার নোটিশ পেয়েছিলেন তিনি। ভোট পর্ব শেষ হলে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১ মে প্রথম দফায় ইডির মুখোমুখি হন সুজিত বসু। তখন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও সোমবার দ্বিতীয় দফায় হাজিরা দিতে গিয়ে আর ফিরতে পারলেন না। এদিকে ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। ভারতের তামিলনাড়ুর বিভিন্ন উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মঙ্গলবার ১২ মে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর এনডিটিভির। সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড টাসম্যাকের এসব দোকান বন্ধের কাজ আগামী ২ সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্চিকজাগাম টিভিকে সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ৪,৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়।
সেখানে দেখা যায় ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান ২ সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫% বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই বিজয় টাসম্যাক সংস্কারকে তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন। আরও জানিয়ে দেব, হরমুজ পাড়ি দিতে ইরানের নতুন নিয়ম, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচল করতে চাইলে প্রতিটি জাহাজকে আগে তেহরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়। এবার সেই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইনি ও নিরাপত্তা কাঠামো চালু করেছে ইরান। নৌপরিবহন বিষয়ক সাময়িকী লয়েডস লিস্ট এর তথ্য অনুযায়ী পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ PGSA ইতোমধ্যে নতুন নিয়ম কার্যকর করেছে। এর আওতায় হরমুজ প্রণালী ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে এবং টোল পরিশোধ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী জাহাজগুলোকে নৌযান তথ্য ঘোষণা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এতে জাহাজের মালিকানা, বীমা, ক্রু সদস্য, বহন করা পণ্য, কোন বন্দর থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় যাবে, এসব সহ ৪০টিরও বেশি তথ্য দিতে হবে। সব তথ্য যাচাইয়ের পরেই মিলবে চলাচলের অনুমতি। তবে টোলের পরিমাণ কী হবে বা কোন ভিত্তিতে তা নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন প্রস্তাবের কী জবাব দেয়া হয়েছে জানাল ইরান। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেয়া সেই জবাবে কী রয়েছে তা খোলাসা করেছে দেশটি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, আমরা বাড়তি কোনো সুযোগ সুবিধা চাইনি, আমরা কেবল ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি। বাঘাই জানান, ইরানের দাবিগুলোর মধ্যে আছে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের সম্পদ ছেড়ে দেয়া। যদিও ইরানের দেয়া এই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জবাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন। পারস্য উপসাগর নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে ইসমাইল বাঘাই বলেন, তাদের উচিত এমন কোনো সংকটে না জড়ানো যা কোনো সুফল বয়ে আনবে না। হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার পরই কেবল এই জোট গঠন করা হবে।